নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প গৃহিণী। তাহলে শুরু করি। গল্পের নাম গৃহিণী। ব্যাপারটা সামান্যই, কারুর টের পাবার কথাও নয়। যে লোকটি দীর্ঘকাল শুধু নিচে বাইরের কোণের ঘরে নিঃশব্দে বসে তামাক খেয়ে কাটিয়ে দিলেন, যার অস্তিত্ব সম্বন্ধে অবহিত হওয়া যেত শুধু একদিন, প্রতি মাসের ৩ তারিখে, যেদিন তিনি পেনশন আনতে যেতেন। অবশ্য কখনো কখনো মাসের শেষের দিকে যখন মনোরমার হাতের টাকা ফুরিয়ে আসত, তখন কোনো অজানা সঞ্চয় থেকে টাকা বার করে দিতে হতো তাকে। সে সময়ও সেই লোকটি যদি তেমনি নিঃশব্দে ভাত খেয়ে উঠে তামাক টানতে টানতে মারা যান, তো এমন একটা কিছু সারা পড়বে চারদিকে, এটা আশা করা উচিত নয়। মহেশবাবু যেমন নিভৃতে নিঃশব্দে বাস করতেন, তেমনি একদা সকলের অজ্ঞাতে সরে পড়লেন। কারুর সেবা নিলেন না, কাউকে হা হুতাশ করতে দিলেন না, ডাক্তার ডাকারও অবসর হলো না। মনোরমাও বিশেষ বিচলিত হলেন না, হবার উপায়ও ছিল না। বিরাট সংসার, বড় 2 ছেলে বিবাহিত, তাদেরও 4-5টি করে ছেলে মেয়ে, এছাড়া 4টি মেয়ে বিবাহিতা। তাদের মধ্যে জন 2 করে ক্রমান্বয়ে মায়ের কাছে থাকতই, তাছাড়া কতগুলি নাতি নাতনি। এছাড়া ছোট ছেলে বাপি এখনও কলেজে পড়ছে, তার ঝঞ্ঝাট কম নয়। এক কথায় তার নিঃশ্বাস ফেলবারই সময় নেই, এর ভেতর স্বামীর জন্য শোক করার ফুরসত কই। আর সত্যি কথা বলতে কি, স্বামীর সঙ্গে দীর্ঘকাল তার কোনো সম্পর্কই ছিল না। মহেশবাবু পেনশন নেওয়ার পর থেকেই প্রায় ওই কোণের ঘরটি আশ্রয় করেছিলেন। ওইখানেই সকালে তার কাগজ আর চা আসত। 2-1জন বন্ধুবান্ধবও জুটত আগে আগে, কিন্তু যেদিন দেখা গেল যে তাদের জন্য বারবার চা চেয়ে পাঠিয়েও পাওয়া যাচ্ছে না, এবং মনোরমা একদিন স্পষ্টই বলে দিলেন, তোমার ওই যত রাজ্যের বেকার বাউন্ডুলে বন্ধুদের জন্যে কে 100 বার চা করবে তাই শুনি? একটা তো ঠাকুর, এই ছেলেপুলের ঘরকন্যা, সকলের আফিস আদালত আছে, 100 বার যদি ভাতের হাঁড়ি দুধের কড়া নামিয়ে চা করতে হয়, তাহলে কি সময়ে রান্নাই হবে, না ঠাকুরই টিকবে? তোমার বাপু যত অনাসৃষ্টি কাণ্ড। তখন মহেশবাবু একরকম তাদের ঘুরিয়ে ফিরিয়ে নিষেধই করে দিলেন আসতে। একাই বসে থাকতেন। লাইব্রেরি থেকে নিয়মিত একটা করে বই আসত, কাগজ শেষ হলে সেটা পড়তেন। কি ভাগ্যি ছোট ছেলে বাপি এটা রোজ বদলে এনে দিত সন্ধ্যাবেলা, নইলে যে কি করতেন, হয়তো সত্যিই কড়ি কাঠ গুনতে হতো। আর একটি কাজ ছিল তাঁর, উঠে উঠে তামাক সাজা। আগে চাকরি এটা করে দিত, কিন্তু সেখানেও একদিন মনোরমার অসন্তোষ ঝঙ্কৃত হয়ে উঠল। তোমার সংসারে কাজ বাড়ছে বই কমছে না তো, সে তুলনায় ঝি চাকর তো আর বাড়েনি। তামাক খাওয়াটা একটু কমাও। অত মুহুর্মুহু কে তামাক সাজে বলো দিকি? সেদিন থেকে ও কাজটা মহেশবাবু নিজেই করে নিতেন। স্নানাহারের কোনো তাড়া ছিল না, যেমন তার স্বাধীনতাও ছিল না। ঠাকুর সময় মতো এসে বলতো, বাবু চান করে নিন, অনেক বেলা হয়েছে। তখনই উঠে স্নান করতে হতো। একটু গড়িমসি করলেই মনোরমার বিরক্তি ধ্বনিত হতো। 3 পোর বেলা অবধি যদি হাঁড়ি হেঁসেল নিয়ে বসে থাকতে হয়, তো ঠাকুরের চলে কি করে বলো দিকি? সে কোন ভোরে লেগেছে, আবার 2:30 বাজতে বাজতে উনুনে আঁচ পড়বে, একটু বিশ্রাম করার সময় দেবে না? অগত্যা উঠে ও পাট চুকিয়ে ফেলতে হতো। কোনোদিন চৌবাচ্চায় জল থাকতো, কোনোদিন থাকতো না। যেদিন থাকতো না, সেদিন স্নানটা বাদ দিতেন। কাউকে কিছু বলতেন না, কাকেই বা বলবেন? 15-16টি ছোট ছেলেমেয়ে যে বাড়িতে,
সে বাড়িতে জল বেহিসেবি খরচ করার জন্য কাউকে দায়ী করা চলে না। আবার চলতো সেই বই আর তামাক। বেলা 3টে চা আসতো। রাত্রের খই দুধ গৃহিণী নিয়ে আসতেন এক একদিন, কারণ এই সময়টা ছিল তার সংসারের খরচ বৃদ্ধির ইতিহাস শোনানো এবং বাড়তি কিছু টাকা দাবি করার অবসর। কর্তা ঠাকুর ঘরে উঠতেন না। এই ঘরেই কুলুঙ্গিতে একটু গঙ্গাজল থাকত। ফুরিয়ে গেলে আগে হাঁক ডাক করতেন। ইদানিং ব্যাপারটা বৃথা জেনে নিজেই উঠে গিয়ে ঠাকুর ঘরের দোরে হাজির হতেন। ওইটুকু ছিল বাড়ির সঙ্গে তার সম্পর্ক। আগে আগে রাত্রে একবার শুতে যেতেন দোতলার ঘরে, কিন্তু তাও শেষ 5 বছর ত্যাগ করেছিলেন। গৃহিণীর সবাইকে নিয়ে গ্রুপ ফটো তোলবার শখ হতে যখন 4টি মেয়ে জামাই শুদ্ধ এসে হাজির হলেন, তখন মনোরমা বললেন, একটা ঘর তুমি ছাড়ো বাপু, একটা মানুষ 2টো ঘর জোড়া করে থাকলে চলে কি করে? তখন তিনি ওপরের ঘরটাই ছেড়ে দিলেন, সেই সঙ্গে খাট বিছানাও। একটি ছোট তক্তপোষ কিনে এনে পৃথক শয্যা তৈরি হলো। মহেশবাবু হেসে বলেছিলেন, আমার মৃত্যুশয্যা। কিন্তু সেটাও ঠিক না, কারণ ইজি চেয়ারে শুয়ে তামাক খেতে খেতেই কখন যে তার মৃত্যু হলো তা যেমন কেউ টের পায়নি, বোধহয় তিনি নিজেও তেমনি বুঝতে পারেননি। সম্পর্ক থাক বা না থাক, বাঙালি হিন্দুর ঘরে কর্তার মৃত্যু অত সহজ নয়। সিঁড়ির আড়ালে ওই কোণের ঘরটা চোখের বাইরে থাকতে থাকতে মনেরও বাইরে চলে গিয়েছিল সকলের। মহেশবাবুর অস্তিত্ব এক এক সময় মনোরমাই ভুলে যেতেন, কিন্তু ভদ্রলোক মরে যাবার পর তার কথাটা একটু বেশি রকমই মনে পড়ল। মনোরমা কাঁদলেন। এটিও জীবনের অঙ্গ। ছেলে মেয়ে সবাই কাঁদল। তারপর ঘরবাড়ি ধোয়া মোছা, হবিষ্যির জোগাড়, নানা রকম ব্যাপারে বিরাট হইচই কাটল পরের দিনটাও। তারপরের দিন বেলা 3টের সময় বড় 2 ছেলে একটু গম্ভীর মুখে মার কাছে এসে বসল। সংসারের পাট সেরে আর একবার স্নান করে আবার নিজের হবিষ্যির জোগাড় করা মনোরমার খেয়ে উঠতেই 3টে বেজেছে। তিনি মেঝেতে শুয়ে বিশ্রাম করছিলেন। এখন 2 ছেলেকে একত্রে আসতে দেখে উঠে বসে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন। মেজ ছেলে রাজেন সরকারি চাকরি করে, সে দাদার মতো মুখ ফোঁড় নয়, কিন্তু বড় ছেলে অনঙ্গ উকিল, তার সময়ের মূল্য আছে। রাজেনকে ইতস্তত করতে দেখে সেই কথাটা পারল সোজাসুজি। তাহলে শ্রাদ্ধের কীরকম কি করা যাবে মা? মনোরমা এটা তার প্রাপ্য বলেই মনে করেন। সমস্ত সংসার তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয়, চিরকালই হয়ে আসছে। চিরকাল সকলেই তাঁর মতে চলে। এক্ষেত্রেও স্বাভাবিক নিয়মেই এ প্রশ্ন করা হয়েছে। তবু তিনিই বা আর এ দায়িত্বে থাকবেন কেন? উদাসীনভাবে বললেন, সে আর আমি কি বলবো বাছা, তোমরা বড় হয়েছ, যা করলে ভালো হয়, ওর সম্মান বাঁচে সেই রকমই করো। অসহিষ্ণুভাবেই অনঙ্গ বললে, সেই কথা তো হচ্ছে না, আসল কথাটা বলো, টাকার কথা। হাতে কীরকম আছে বলো, সেই বুঝে তিলকাঞ্চন হবে না বৃষ হবে ঠিক করব। মনোরমা আকাশ থেকে বললেন, টাকা? টাকার কথা আমি কি জানি বাবা? উনি যতদিন বেঁচে ছিলেন পেনশনের টাকাটা হাতে তুলে দিতেন, খরচ করেছি। এছাড়া তোমরা তো দিয়েছ কেউ কোনো মাসে 24, কেউ 50, তাতে তো কখনোই কুলোতো না। মাসের শেষে হাত পাততুম, কত ঝগড়া করে তবে আর কিছু কিছু বার করতেন। কোথা থেকে দিতেন, কি ছিল তার, তা তো কোনো দিন খোঁজ করিনি। আলমারির মধ্যে একটা হাত বাক্স ছিল, তাই থেকেই বার করতেন দেখেছি। তা সে চাবি তো তুমিই নিয়েছো ওর পকেট থেকে বার করে। সে তো রাজেনের সামনেই খুলেছি মা। 130টি টাকা নগদ, 10খানা গিনি আর পোস্ট অফিসের খাতা একটা,
তাতেও দেখেছি 90টি টাকা পড়ে আছে। ওর ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে জমা করেছিলেন, তাই থেকে মধ্যে মধ্যে তুলেছেন, এই তো দেখলুম। তা বাকি? মনোরমা ওর বলবার ভঙ্গিতে আহত হলেন। বাকি কোথায় আমি কি করে জানবো বাবা? আমাকে কি তিনি কোনো কথা বলতেন, না আমি জিজ্ঞাসা করেছি? আমার সে সময়ই বা কোথায়? বলে একদণ্ড মরবার ফুরসত নেই। তবে এসব হবে কি করে? একটু রুষ্টভাবেই বলে রাজেন। সে কথা আমি কি বলবো? তোমরা তার উপযুক্ত ছেলে, শ্রাদ্ধ করবে কি করবে তা তোমরাই জানো, যা পারবে তাই করবে। অনঙ্গ ওকালতি বুদ্ধির স্মরণ নিলে, না সে তো বটেই, বলছিলুম তুমি তোমার টাকা থেকে যদি কিছু দিতে। মনোরমা আরও বিরক্ত হয়ে উঠলেন। আমার টাকা? আমি কি সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমিয়েছি? যখন চাকরি ছিল ওর তখন 2-1 টাকা জমিয়েছিলুম, যা তা একবার মেয়েদের এক হিড়িকে সব বেরিয়ে গেছে। নাতি নাতনিদের অন্নপ্রাশন, এটা ওটা, তার 1 পয়সাও নেই। রাজেন রাগ করে বললে, বেশ, তাহলে ওই কালীঘাটে গিয়ে শুদ্ধ হয়ে আসি, আমরা কোথায় কি পাবো? অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে মনোরমা বললেন, তোমরা কি আমার কাছ থেকে টাকা নিয়ে ওর শ্রাদ্ধ করবে এই ভরসায় ছিলে? তা ওর মতো লোকের শ্রাদ্ধ যদি কালীঘাটে গিয়ে করতে চাও তো করো, কি বলবো? তোমরা উপযুক্ত ছেলে। উপযুক্ত তো কত? দাদা নতুন উকিল, সবেই 10-12 বছর বেরোচ্ছে, কত রোজগার ওর? আর আমার চাকরি তো বাবাই করে দিয়েছিলেন। কত মাইনে পাই তা তো জানোই। ছেলে মেয়েদের দুধের টাকা আলাদা দিয়ে, কাপড় জামা সব করে, তোমাকে সংসার খরচের টাকা ধরে দিয়ে কি থাকে? টাকার কি গাছ পোঁতা আছে আমাদের কাছে যে নাড়া দিলে এই পড়বে? মনোরমার খুব ঝাপসা ঝাপসা অস্পষ্টভাবে মনে পড়ল যে এমনি কথা এর আগেও কার কাছ থেকে শুনেছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যেবার সবকটি মেয়ে জামাই এসে রইল প্রায় 1 মাস, সেবার উনি বাড়তি খরচ করেছিলেন পুরো 500 টাকা। সেইবারই মহেশবাবু কথাটা বলেছিলেন। তার জন্য কি লাঞ্ছনাই না করেছিলেন মনোরমা তাঁর। ওর বাক্যবাণে বিব্রত হয়ে মহেশবাবু যখন টাকাটা বার করে দিয়েছিলেন, তখনও রেহাই দেননি তাকে। বলেছিলেন, আমি টাকা চাইলেই অমন করো কেন বলো তো? ঘেন্না করে আমার এমন করে হাত পাততে। এ কি আমি নিজের কোনো শখ করব বলে নিই? তোমারই সংসারে লাগে বলে নেওয়া। তখন মহেশবাবুও কিছু বলতে পারতেন যে এই এতগুলো লোককে তিনি শখ করে ডেকে আনেননি। তাঁর গরজে সংসারের কলেবর এবং ব্যয় বাড়েনি। কিন্তু কিছুই বলেননি তিনি, শুধু একটা নিঃশ্বাস ফেলেছিলেন মাত্র। শ্রাদ্ধটা কোনো রকমে তিলকাঞ্চন করেই হয়ে গেল। পাড়ার লোকে কেউ কেউ মনোরমাকে শুনিয়েই বললেন, অত বড় বাড়ি, 500 টাকা করে তো পেনশনই পেত। তার কাজ এমন করে সারা তোমার উচিত হয়নি ভাই। তারই তো সব, অথচ তার কাজটাও ভালো করে করলে না। না হয় কিছু ভাঙতেই জমা পুঁজি থেকে, এই তো শেষ কাজ। অপমানে মনোরমার 2 কান জ্বালা করেছে, 2 চোখ ঝাপসা হয়ে এসেছে, তবু কিছু বলতে পারেননি। সব কথা তো বলা যায় না। কিন্তু সবচেয়ে আঘাত লাগলো যখন শ্রাদ্ধের পর বড় ছেলেকে ডেকে বলতে গেলেন, খরচপত্তর করে হাতে তো কিছুই নেই বাবা, টাকা করি দে কিছু কিছু তোরা। অনঙ্গের মুখের হাঁ কিছুক্ষণ বুঝলই না। টাকা? টাকা কোথায় পাবো? এই যা 1 গাদা টাকা খরচ হয়ে গেল শ্রাদ্ধ করতে গিয়ে, এখন আর কিছুদিন ও কথা মুখে উচ্চারণ করো না। ও মা, না করলে চলবে কিসে? এই রাবণ সংসার, এর খরচা কি কম? রাবণের সংসার রাখলে চলবে কেন বলো? বাবার টাকা ছিল, যা খুশি করেছিলেন। এখন হয় খরচা কমাও, না হয় নিজের পুঁজি ভাঙো।
আবারও সেই সংশয়। মনোরমা ঝনাত করে চাবিটা আঁচল থেকে খুলে ফেলে দিয়ে বললেন, সব খুলে দেখে এসো বাবা, কোথায় কি পুঁজি রেখেছি, থাকে বার করে নাও। অনঙ্গ একটু অপ্রতিভই হলো। সে কথা তো হচ্ছে না, আমাদেরও ছেলেপুলে আছে, ধার করে তো সর্বশান্ত হতে পারি না। যা হয় করে চালাও, দেখো রাজি কিছু দেয় কি না। ওই বা কোথায় পাবে তা তো জানি না, তবে অফিসে কোঅপারেটিভ থেকে ধার পেতে পারে। শ্রাদ্ধ তো মিটেই গেছে, এখনও মেয়েদের বসিয়ে রেখেছ কেন? সব পাঠিয়ে দাও না। মনোরমার চোখে জল এসে গেল। তোমরাই ঘাট ধরে পাঠিয়ে দাও বাবা, আমার পেটের মেয়ে আমি কি করে বলি যে বেরিয়ে যাও? এই শোকতাপের সময় আমি একটু ভুলে থাকবো বলে ওরা আছে, নইলে কি তোমাদের অচ্ছেদ্দার ভাত খাবার জন্য পড়ে থাকতো? অনঙ্গ বিরক্ত হয়ে বলে, ওই তোমার বড় দোষ মা, সব কথা বাঁকাভাবে ধরো। আমি কি তাই বলছি? এই অবস্থা তো দেখতে পাচ্ছ। আজকালকার বাজার খরচপত্র তো কম নয়। বাবা ছিলেন মাথার ওপর, তিনি কি করে চালাতেন তিনিই জানতেন। এখন আমরা পেরে উঠব কি করে বলো? আয়টা তো রবারের জিনিস নয় যে ইচ্ছে করে টেনে বেড়াবো। আর বাবাকেও তো ওই করেই সর্বশান্ত করেছ। তখন যদি একটু বুঝে চলতে তাহলে এই ব্যাপারটা হতো না। অত বড় একটা লোক মারা গেল, অথচ তার ছেলেরা এক পয়সা পেলে না, উল্টে ধার করে শ্রাদ্ধ করতে হলো। মনোরমার মনে পড়ল, মহেশবাবুও একবার মেয়েদের নিয়ে তাকে খোটা দিয়েছিলেন। ছেলেদের সংসার ছাড়াও 127 টাকা দুধের বিল দেখে বলে উঠেছিলেন, কি সর্বনাশ, এ কি করেছ? তাতে মনোরমা ঝঙ্কার দিয়ে বলেছিলেন, দুধ কি আমি খাই এক ফোঁটা যে আমাকে শোনাচ্ছ? তোমার 3 মেয়ের দরুন বলতে নেই 17টি নাতি নাতনি। কর্তা হেসে বলেছিলেন, এর চেয়ে ঘর জামাই রাখা যে ভালো ছিল নতুন বউ, সে তবু জামাইদের মাইনের টাকাগুলো হাতে আসতো। তার ফলে মনোরমা রাগ করে 2 দিন খাননি। কান্নাকাটি অভিমান কর্তা হাতে পায়ে ধরে মিটিয়ে নিতে বাধ্য হন। আজ কেমন করে মনের মধ্যেই বুঝতে পারেন মনোরমা যে এদের কাছে সে অভিমানের কোনো মূল্য নেই। দীর্ঘ নিঃশ্বাসটাও ফেলতে লজ্জা করে। কোনো মতে চেপে গিয়ে বললেন, তা এখন কি করব বলে দাও? এক টুকরো কয়লা নেই, রেশন আনাতে হবে, ধোপা হিসেব চাইছে, রকমারি খরচা, অথচ আমার হাতে তো মোটে 3-4টি টাকা পড়ে আছে। বলো কি? না না, এমন করলে তো চলবে না। এই তো বাবা মরবার পরে দেখলুম 5 মণ কয়লা এলো। না, তুমি দেখছি হিসেব করে চলা কাকে বলে কিছুই জানো না। আজ সন্ধ্যাবেলা রাজনের সঙ্গে বসতে হবে, আয় ব্যয় বুঝতে হবে। এমন করলে চলবে কি করে? সে কত দেয়, আমি কত দিতে পারি বুঝে চালাতে হবে। আর সত্যি কথা বলতে কি, আমাদের খরচ, কাপড় জামা, দুধ, ওষুধ, ডাক্তার সব তো নিজেরাই করছি। তার ওপর শুধু ডাল ভাতের জন্যে 1 গাদা করে টাকা দেবই বা কেন, আর পাবই বা কোথায়? আজকাল ওকালতির যা আয়। ওকালতির এই আয়েই বড় বৌমা গত মাসেও নতুন গয়না গড়িয়েছেন। শালির বিয়েতে তার আগের মাসে অনঙ্গ 2.5 ভরির কঙ্কণ দিয়েছে। তাছাড়া 3টে ইন্স্যুরেন্স আছে মোটা টাকার। কিন্তু সেসব কথা মনে করিয়ে দিতে ঘৃণা বোধ হলো তাঁর। তিনি শুধু বললেন, তাই ভালো বাবা, তোমরা সংসারের ভারটা বুঝে নাও, আমি তো বাঁচি তাহলে। রুষ্ট কণ্ঠে অনঙ্গ বললে, ওভাবে এলিয়ে দিলে তো চলবে না। সবাই মিলে পরামর্শ করে খরচ কমাতে হবে। মেয়েদের ওপর তোমার অহেতুক টান। আজ না হয় শ্রাদ্ধের জন্য এসেছে শোকতাপের সময়, কিন্তু চিরকালই তো দেখছি 2-3টি মেয়ে তোমার কাছে রাখা চাই। কেন রে বাপু? তাদের বিয়ে থা হয়েছে, ঘরকন্না আছে নিজেদের, জামাইরা কেউ অক্ষম নয়। বাবা দস্তুর মতো খরচ করেই মেয়েদের বিয়ে দিয়েছেন সৎপাত্র দেখে। সেসব টাকা আজ থাকলে আমাদের অভাব কি? তাদের এনে এখানে জিয়ে রাখার দরকারটা কি?
এর জন্যে বাবাকেই কি কম দুঃখটা দিয়েছ তুমি? আড়ষ্ট হয়ে যান মনোরমা। এখনও 16টি দিন কাটেনি কর্তা গেছেন, এরই মধ্যে এত কথা শুনতে হবে তাকে তিনি স্বপ্নেও ধারণা করেছিলেন? ওই তো সকলের চোখের আড়ালে বসে তামাক খেতেন, আছেন কি না কেউ খোঁজও করেনি। নাতি নাতনিদের ডেকেও বেচারি সাড়া পেতেন না। তবু তাতেই মনোরমার যে প্রতাপ ছিল, আজ আর তার কিছুই নেই। গৃহিণী বলতে যা বোঝায় তাই ছিলেন তিনি। সমস্ত কিছু হতো তার মত আর নির্দেশ মতো, খাওয়া দাওয়া, বাজার হাট, লোক লৌকিকতা, সব কিছু। কাদের জন্যে করেছেন তিনি এসব? সে কি নিজের কোনো লাভে? উদয়স্ত খাটুনি খেটেছেন, 1 মিনিট স্বামীর কাছে পর্যন্ত যাবার ফুরসত পাননি। তার আজ ভালো পুরস্কারই পেলেন বটে। নিঃশব্দে চোখের জল গড়িয়ে পড়ল মনোরমার। তাড়াতাড়ি মুছে ফেললেন তিনি, কেউ না দেখে। সন্ধ্যাবেলা পরামর্শ সভায় রাজেন বললে, এস্টাবলিশমেন্ট কমাও। একটা ঝি, একটা ঠাকুর, আবার একটা চাকর, এত কেন? চাকরটা ছাড়িয়ে দাও। বোনেরা যদি কেউ না থাকে তো ঘরদোর মোছার কাজ ঝি করতে পারবে। বাজার আমরা পালা করে করে দেবো এখন। আর রেশনটা বাপি আনতে পারবে না? বাপিকে বলো বরং একটা টিউশনি খুঁজে নিতে। ও নিজের হাত খরচটাও যদি চালাতে পারে সেটাও তো কম নয়। বাহ! মনোরমা হাসলেন মনে মনে। বিধাতার বিচার ঠিকই নেমে আসে, কিছু মাত্র ভুল হয় না। বাজার আগে ছেলেরাই করত, রাজেনের চাকরি হবার পরই সে ছেড়ে দিলে। সকালে বাজার করে দাড়ি কামিয়ে আফিস করবে কখন? চাকর তখনই রাখা হলো। মনে আছে পেনশন পাবার পর কর্তা প্রস্তাব করেছিলেন চাকর ছাড়িয়ে দেবার। মনোরমাই ঝগড়া করেন, তোমার যেমন কথা, এত বড় সংসারের বাসন নিয়েই তো ঝিয়ের দিন কেটে যায়, ধোয়া মোছা করে কখন? তাছাড়া বাজার হাট দোকান কি নেই? অনঙ্গের মক্কেলরা আসে সকালে, রাজেন অত তাড়াহুড়ো করতে পারে না। বাপিরও পড়াশুনো, চাকর না হলে চলে কখনো? আরও মনে হলো এই নতুন চাকরটা একবার মহেশবাবুর কথা শোনেনি, উল্টে আবার মুখের ওপর কি বলেছিল। মহেশবাবু বলেছিলেন ওকে জবাব দেবার কথা। সেদিনও মনোরমা কম কটু কথা বলেননি স্বামীকে। তোমার কি ভীমরতি হয়েছে নাকি? আজকালকার দিনে চাকর পাওয়াই দায়। নতুন লোক বলেই অত কম মাইনেতে পেয়েছি। ও গেলে কি আর ওই টাকায় লোক পাবো ভেবেছ? এই রাবণের সংসার, তোমার কথায় লোক ছাড়িয়ে দিয়ে সবাই মিলে লোক খুঁজতে বেরোই। বেশ বুদ্ধি তো তোমার। সেই বোধহয় মহেশবাবুর শেষ বিদ্রোহ। আর কখনো কাউকে কিছু বলেননি। ঝি চাকর, নাতি নাতনি, ইদানিং কেউ তার কথা শুনত না। একমাত্র বাপি এটা ওটা করে দিত তাঁর। হায় রে, সেদিন যদি সংসারের চেহারাটা চোখে পড়ত। কানে গেল অনঙ্গ বলছে, কাগজ কলম নিয়ে নিখুঁত এস্টিমেট কষো, কে কত টাকা দিতে পারবে সেটাও ফেলো। আমি তো 200 টাকার বেশি 1 পয়সাও কন্ট্রিবিউট করতে পারবো না। রাজেনের কণ্ঠস্বর উষ্ণ হয়ে ওঠে। বারে, তা বললে চলবে কেন? আমার তো গোনা টাকা মাইনে, তোমার বরং নানা দিকে আয়। ক্রমশ আবহাওয়া অপ্রীতিকর হয়ে ওঠে। মনোরমা আস্তে আস্তে উঠে যান নিঃশব্দে। ওপরে তখন 3 মেয়ে বসে জটলা করছে। মনোরমার কানে গেল বড় মেয়ে বলছে, সত্যি বাপের বাড়ি থেকে দেখো কত মেয়ের মোটা মোটা মাসোহারা যায়, আমরা তো কখনো কণারত্তি পেলুম না। এসেছি, খেয়েছি হাঁড়ির ভাত, এই পর্যন্ত। শ্বশুরবাড়ি যাব, সবাই বলবে অত বড় লোক বাপ মলো, তোমরা কি পেলে? আর আশাও তো ঘুচল। ভাইদের যা কথার ধরন, এ মুখও আর হতে হচ্ছে না। মার হাতে 2-1 পয়সা থাকতো তবু জোর হতো। এই শেষ আশা বাপের বাড়িতে ধরে রাখো। ভাইপোদের বিয়ে পইতে যে ডাকবে তাও মনে হয় না। সেজ মেয়ে বললে, মা তো কখনো হিসেব করে চলেনি, এনতার এলোপাতারি খরচ করেছে।
নইলে লক্ষপতি বাপ আমাদের তার শ্রাদ্ধ করার পয়সা থাকে না। বড় মেয়ে বলে, আর তাই নিয়ে বাবার সঙ্গে কি ঝগড়াটাই করতো। সত্যি কথা বলবো বাপু, এদান্তে মা একটা দিনের জন্যও বাবাকে শান্তি দেয়নি। বাবা চুপ করে থাকতেন, তাই মনে হলেও বুক ফেটে যায়। মনোরমা আর শুনতে পারেন না। পায়ের নিচে সমস্ত মাটিটা যেন কাঁপছে তার। কোনো মতে হাতড়ে হাতড়ে ওপরে উঠে ঠাকুর ঘরে গিয়ে আছড়ে পড়েন। ঠিকই হয়েছে তার, এইটুকু শুধু বাকি ছিল। যাদের জন্য সকলের কাছে কলঙ্কভাগী হলেন তাদেরই উপযুক্ত কথা বটে। মহেশবাবু একদিন বলেছিলেন, একদিন বুঝবে নতুন বউ, সংসার সংসার করে অস্থির হচ্ছ, সংসারের শেষ পাওনাটা পেলে বুঝবে। এই কি শেষ পাওনা? এর মধ্যে একদিন হঠাৎ দেখলেন নিচে কোণের ঘরটা থেকে তার স্বামীর জিনিসপত্রগুলো টেনে বাইরে ফেলা হচ্ছে। এ কি ব্যাপার রাজি? ঘরটা ভাড়া দিতে হবে না? এইটেই এক টেরে আছে, ভেতরের সঙ্গে সম্পর্ক নেই। এক কবিরাজ ভাড়াটে জুটেছে, 40 টাকা করে দেবে। তা নইলে তো আর পেরে ওঠা যাচ্ছে না। অন্তত বাপির খরচটাও যদি চলে। বাপি কালই বলছিল সে পড়া ছেড়ে চাকরি খুঁজবে, কিন্তু সে কথা আর মনোরমা তুললেন না। জঞ্জালের গাদা থেকে মহেশবাবুর টিকে তামাকের বাক্স আর হুঁকো কলকেটা তুলে নিয়ে ওপরে গিয়ে বাপিকে বললেন, ওর ওই বসবার ইজি চেয়ারটা আমার ঘরে দিয়ে যাবি বাবা? কি হবে মা, ও তো ভেঙেই গেছে। তা হোক, ওটা এনে দে বাবা। তখনও চাকর ছিল। সে আর বাপি ধরাধরি করে চেয়ারটা মনোরমার ঘরে তুলে দিল। বড় বউ দেখে শুনে মুখ টিপে হেসে বললে, তবু ভালো, মরবার পর শ্বশুর ঠাকুরের একটু কদর হলো এ বাড়িতে। কথাটা মনোরমার কানে যেতে কোনো বাধা ছিল না। তাঁকে ভয় করার আর কোনো কারণ নেই এ বাড়িতে। এখন বড় বউ গিন্নি। চেয়ারটা রেখে ওরা চলে যেতে মনোরমা অনেকক্ষণ কাছে এসে দাঁড়িয়ে স্বামীর শূন্য আসনটার দিকে চেয়ে রইলেন। তারপর সেইখানে মেঝের ওপর বসে পড়ে চেয়ারের একটা পায়া জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। ওগো, তুমি আমাকে মাপ করো, আমাকে মাপ করো। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প গৃহিণী। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।